এই লেকচারে আমরা লিপিড সম্পর্কে আলোচনা করব। ইতিমধ্যে কোষ রসায়ন অধ্যায়ের কার্বোহাইড্রেট, অ্যামিনো অ্যাসিড, প্রোটিন এই তিনটি টপিক সম্পর্কে আমরা ক্লাস অলরেডি প্লেলিস্টে আপলোড করেছি, সেখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো। আজকে লিপিড কি, এর বৈশিষ্ট্য কি, এর শ্রেণীবিন্যাস, এর কাজ, জীবজগতের গুরুত্ব, এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। তাহলে শুরু করা যাক। প্রথমে লিপিড জিনিসটাকে সহজ করে যদি বলতে চাই, লিপিড হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এর সমন্বয়ে গঠিত স্নেহ জাতীয় পদার্থকে লিপিড বলে। খুবই সহজ সংজ্ঞা, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন সমন্বয়ে গঠিত স্নেহ জাতীয় পদার্থকে লিপিড বলে। লিপিড অ্যাকচুয়ালি কি, তাহলে আমরা যে প্রকৃতির মধ্যে তেল দেখি, চর্বি দেখি, ঠিক আছে, রাবার দেখি, টারপিনস দেখি, কোলেস্ট্রলের নাম শুনেছি আমরা, এগুলো হচ্ছে লিপিডের টাইপ আর কি। সামনে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথমেই যে বিষয়টা আসবে সেটা হচ্ছে লিপিডের যে বৈশিষ্ট্য বা লিপিডের ধর্ম, সেগুলো নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই, প্রথমে লিপিডের ধর্ম আসে। লিপিড কি? লিপিড হচ্ছে বর্ণহীন, গন্ধহীন এবং স্বাদহীন একটা স্ফটিকাকার পদার্থ। লিপিড পানিতে প্রায় অদ্রবণীয়, অর্থাৎ পানির সাথে মিশে না, পানিতে অদ্রবণীয়। ইথার, অ্যালকোহল, বেনজিন, এসিটন এইসবের মধ্যে এই লিপিড সাধারণত দ্রবণীয় হয়। এরা ফ্যাটি অ্যাসিডের অ্যাস্টার হিসাবে কাজ করে, অর্থাৎ আমরা যদি লিপিডকে ভাঙি তাহলে ফ্যাটি অ্যাসিড অ্যাস্টার পাবো, গ্লিসারল পাবো আর কি। সামনে এই বিষয়ে আলোচনা করব আমরা। অর্থাৎ ফ্যাটি অ্যাসিড অ্যাস্টার হিসেবে কাজ করে। লিপিড পানির চেয়ে হালকা এবং পানির মধ্যে ভাসে। তোমরা যদি তেল পানির মধ্যে দাও, দেখবা পানির উপরে তেল ভাসছে, চর্বিও কিন্তু পানির উপরে ভাসে। তাহলে ইজিলি বোঝা যাচ্ছে যা পানির উপর ভাসবে সেটাই হচ্ছে কি পানির তুলনায় হালকা হবে। লিপিডকে হাইড্রোলাইসিস করলে, অর্থাৎ আদ্র বিশ্লেষণ করলে আমরা প্রধানত দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড, একটা হচ্ছে গ্লিসারল। এটা কিন্তু সরল লিপিডের ক্ষেত্রে, আবার যৌগিক বা যুগ্ম লিপিড, উৎপাদী লিপিড এদের ক্ষেত্রে আবার অন্যান্য জিনিস তৈরি হতে পারে। তাহলে আমরা যদি সাধারণ বা সরল লিপিডকে আদ্র বিশ্লেষণ করি, সেক্ষেত্রে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পাবো। লিপিড নির্দিষ্ট গলনাঙ্ক নেই এবং এর ওজন বৃদ্ধির সাথে সাথে এর গলনাঙ্ক কি হয়, আস্তে আস্তে বৃদ্ধি পায়। যদি তেল হয়, কম গলনাঙ্ক হয়, তাহলে মানে কম আণবিক ওজনের হয়, তার গলনাঙ্ক কম হবে। চর্বি হলে বা মোম হলে, যাদের আণবিক ওজন বেশি, এদের গলনাঙ্কটাও বেশি হবে। লিপিড একটা দ্রবণ আছে, ইটস কল সুদান 3। এই সুদান 3 যৌগের সাথে যুক্ত করলে লাল বর্ণ সৃষ্টি করে। ঠিক আছে, 2 মার্কসের জন্য আসতে পারে। এবং এখানে 8টা যে পয়েন্ট আছে, 8টা পয়েন্ট হচ্ছে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। পরবর্তী বৈশিষ্ট্য যে জিনিস টপিকটা আছে সেটা হচ্ছে লিপিডের শ্রেণীবিন্যাস সম্পর্কে আমরা জানবো। লিপিডকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়: সরল লিপিড, যুগ্ম লিপিড এবং উৎপাদী লিপিড। সরল লিপিডকে আবার 2টা ভাগে ভাগ করা যায়। কি কি? সরল লিপিডকে 2টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্নেহদ্রব্য, আর একটা হচ্ছে মোম। আমরা যে মোম চিনি না, যেটা আমরা ক্যান্ডেল যেটাকে বলি, আমরা আগুন জ্বালাই, সেই মোম। স্নেহদ্রব্যের আবার 2টা পার্ট আছে। একটা হচ্ছে তেল আর একটা হচ্ছে চর্বি। এগুলো নিয়ে আমরা একটু পরেই আলোচনা করছি। যুগ্ম লিপিডের মধ্যে 4 ধরনের যুগ্ম লিপিড নরমালি আমরা এই অধ্যায়ে আলোচনা করব এই বিষয় নিয়ে। এই 4টা যুগ্ম লিপিড কি কি? একটা হচ্ছে ফসফোলিপিড, আচ্ছা, একটা হচ্ছে ফসফোলিপিড, তারপরে হচ্ছে অপরটা হচ্ছে এটা হচ্ছে আচ্ছা, আমি শুরু থেকে এটা করছি, 4টা ভাগ। আচ্ছা, ফসফোলিপিড, ওকে, এভাবে লিখে। একটা হচ্ছে ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, সালফোলিপিড
সালফোলিপিড, আর সর্বশেষ হচ্ছে লিপোপ্রোটিন। লিপোপ্রোটিন মানে লিপিড যুক্ত প্রোটিন আর কি। আর নেক্সট যদি আমরা বলি উদ্ভূত লিপিড, এটার আবার কয়েকটা ভাগ আছে, যার মধ্যে একটা হচ্ছে স্টেরয়েড, একটা আছে হচ্ছে টারপিনস, আর একটা হচ্ছে আমরা চিনি রাবার। এই হচ্ছে লিপিডের শ্রেণীবিন্যাস। তো সরলিপিডকে স্নেহদ্রব্যময় বিভক্ত করা যায়। স্নেহদ্রব্যের দুইটা পার্ট আছে, তেল, চর্বি। যুগ্ম লিপিডের চারটা পার্ট আছে, সবগুলো পার্ট নিয়ে আলোচনা করব। ফসফো, গ্লাইকো, সালফো এবং লিপোপ্রোটিন। উদ্ভূত হচ্ছে স্টেরয়েড, টারপিনস এবং রাবার, এগুলো নিয়ে বিভক্ত। এখন আমরা প্রথমে সরল লিপিড নিয়ে যদি বলতে চাই, খুবই সহজ কথা যদি বলি, যদি কোনো লিপিডকে আদ্র বিশ্লেষণ করলে মানে লিপিড যৌগ ছাড়া আর কিছু পাওয়া না যায়, অর্থাৎ ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল ছাড়া আর যদি কিছু না পাওয়া যায় তখন তাকে সরল লিপিড বলা হয়। ঠিক আছে, যেটা আমি অলরেডি একটু আগে বললাম, সরল লিপিডের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে স্নেহদ্রব্য আর একটা হচ্ছে মোম। তাহলে এই সরল লিপিডের মধ্যে প্রথম কি আছে? প্রথম আছে স্নেহদ্রব্য। স্নেহদ্রব্য মানে আমাদের বডিতে পুষ্টিকর উপাদান হিসেবে এগুলো ইউজ করা যায়। স্নেহদ্রব্য আছে। এই স্নেহদ্রব্যের দুইটা পার্ট আছে। পার্ট দুইটা কি কি? একটা হচ্ছে তেল, আর দ্বিতীয়টা হচ্ছে চর্বি। একসাথে এই দুইটা বলছি, একটু মনোযোগ দিয়ে বুঝো, কারণ এই দুটো পরীক্ষার মধ্যে নর্মালি আসে, বিশেষ করে এই দুটোর পার্থক্য পরীক্ষার মধ্যে আসে। তেল কাকে বলা হয়? তেল বা চর্বি বোঝানোর জন্য আমরা আরেকটা ওয়ার্ড সম্পর্কে জানতে হবে। ইটস কল্ড ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইড কি? ট্রাইগ্লিসারাইড হচ্ছে এক অণু গ্লিসারল এবং 3 অণু ফ্যাটি অ্যাসিড মিলে যে যৌগ গঠন করে তাকেই ট্রাইগ্লিসারাইড বলা হয়। কি বললাম? এক অণু গ্লিসারল আর 3 অণু ফ্যাটি অ্যাসিড একত্রিত হয়ে যে যৌগ তৈরি করে তাকে ট্রাইগ্লিসারাইড বলা হয়। এবং এই ট্রাইগ্লিসারাইড যখন যুক্ত হয় 3 অণু পানি বের হয়ে যায়। এই যে যখন ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল যখন যুক্ত হয়, এদের মধ্যে যদি ফ্যাটি অ্যাসিডের মধ্যে যদি কোনো ডাবল বন্ড না থাকে, কোনো ডাবল বন্ড বা তার থেকে কোনো বেশি বন্ড, এক বা একাধিক ডাবল বন্ড না থাকে, ডাবল বন্ড না থাকলে সেই ধরনের ফ্যাটি অ্যাসিডকে সম্পৃক্ত বা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বলে। আর যদি ফ্যাটি অ্যাসিডের মধ্যে মানে ট্রাইগ্লিসারাইডের ফ্যাটি অ্যাসিডের মধ্যে যদি কি থাকে? ডাবল বন্ড থাকে, তাহলে সেই ধরনের ফ্যাটি অ্যাসিডকে আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বলে। কথাটা গেলে ভালো করে বুঝো, কারণ পরীক্ষার মধ্যে কিন্তু সম্পৃক্ত এবং অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কাকে বলে পরীক্ষার মধ্যে আসে। তাহলে কি বললাম? এক অণু গ্লিসারল 3 অণু ফ্যাটি অ্যাসিড মিলে হচ্ছে ট্রাইগ্লিসারাইড তৈরি করে। এই ট্রাইগ্লিসারাইডের মধ্যে যদি যে ফ্যাটি অ্যাসিডটা আছে তার মধ্যে কোনো ডাবল বন্ড না থাকলে সেটা হচ্ছে স্যাচুরেটেড বা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড হবে। আর ট্রাইগ্লিসারাইডের যে ফ্যাটি অ্যাসিড যদি কোনোটা দ্বিবন্ধন থাকে, এক বা একাধিক ডাবল বন্ড থাকে, তখন তাকে আনস্যাচুরেটেড বা আমরা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বলতে পারি। এই তেল হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, মানে তার মধ্যে ডাবল বন্ড এক বা একাধিক থাকে, আর চর্বি হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি যে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দ্বারা গঠিত যে লিপিড 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল অবস্থায় বিরাজ করে তাকে তেল বলে। খুবই সহজ কথা হয়ে গেল। আবার বলছি যে ফ্যাটি অ্যাসিড মানে যে লিপিডের মধ্যে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দ্বারা গঠিত হয় এবং কি বললাম 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল অবস্থায় বিরাজমান থাকে তাকে তেল বলে। চর্বি তাহলে কি হবে? ঠিক উল্টাটা। যে বললাম যে লিপিড হচ্ছে সম্পৃক্ত ট্রাইগ্লিসারাইড দ্বারা গঠিত হয় এবং 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটি কঠিন অবস্থায় থাকে তাকে চর্বি বলা হয়। তেলের এক্সাম্পলগুলো কি কি? আমরা যদি তেলের এক্সাম্পলগুলো পড়তে চাই তাহলে হচ্ছে ভোজ্য তেল, এটা হচ্ছে এক্সাম্পল তেলের। আর চর্বি হচ্ছে কি? চর্বির এক্সাম্পল আমরা বলতে পারি হচ্ছে পাম অয়েল, তারপর নারিকেলের তেল,
নারিকেল তেল, প্রাণীজ চর্বি, প্রাণীজ চর্বি, এগুলো হচ্ছে কি চর্বির এক্সাম্পল। তাহলে আশা বুঝতে পারছি অসম্পৃক্ত ট্রাইগ্লিসারাইড দ্বারা গঠিত যে লিপিড 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দ্বারা তৈরি যে লিপিড 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কঠিন অবস্থায় বিরাজ করে। ভোজ্য তেল হচ্ছে তেলের এক্সাম্পল, আর চর্বি হচ্ছে পাম অয়েল, নারকেল তেল, প্রাণীজ যে চর্বিগুলো আছে মাখন, পনির, এগুলো সবই হচ্ছে চর্বি ক্যাটাগরির মধ্যে পড়ে। ঠিক আছে, এখন পরীক্ষার মধ্যে কিন্তু এবং এই তেল এবং চর্বি এই দুটার পার্থক্য আসে। তেল ও চর্বির পার্থক্য লিখো। তাহলে আমরা যদি তেল ও চর্বির পার্থক্য লিখতে যাই তাহলে আমরা যদি একটা বক্স করি, আচ্ছা, তেল ও চর্বির পার্থক্য আমি সরাসরি এখানে লিখবো না, জাস্ট এখানে বোঝানোর জন্য আমি জিনিসটা দিচ্ছি তেল চর্বির পার্থক্য। তাহলে তেল এটা হচ্ছে চর্বি, এটা হচ্ছে চর্বি। ঠিক আছে, এখানে আমরা 4টা পার্থক্য বলবো, নর্মালি 2 মার্কসের জন্য এটা আসে। তো আমরা যদি 4 মার্কসের জন্য 4টা পয়েন্ট বলতে চাই তাহলে তেলের 1 নাম্বারটা কি বলবো? 1 নাম্বার হচ্ছে ফ্যাটি অ্যাসিডটা কি হবে? অপৃক্ত ফ্যাটি অ্যাসিড থাকে। আর চর্বি কি হবে? সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড থাকে। অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড থাকে, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড থাকে। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হচ্ছে কি থাকে? তরল। আর এটা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি থাকে? কঠিন অবস্থায় বিরাজ করে। কঠিন অবস্থায় বিরাজ করে। ঠিক আছে, তেলের গলনাঙ্ক কম, গলনাঙ্ক কম, এটার গলনাঙ্ক বেশি, অ্যাবাউট 70 ডিগ্রির কাছাকাছি। এটা তো বললাম 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কাছাকাছি। এরপরে আমরা আরেকটা পার্থক্য যদি এখানে অ্যাড করতে চাই তাহলে যদি বলতে চাই এই তেলের মধ্যে হচ্ছে যে ফ্যাটি অ্যাসিড আছে এর শিকলটা খাটো হয়। ফ্যাটি অ্যাসিডের খাটো শিকল থাকে। এখানে আমি আর পুরো ফ্যাটি অ্যাসিড লিখছি না, এখানে হচ্ছে লম্বা বা দীর্ঘ শিকল থাকে। ফ্যাটি অ্যাসিডে দীর্ঘ শিকল থাকে বা লম্বা শিকল থাকে। ঠিক আছে, আরেকটা হচ্ছে চাও পার্থক্য অ্যাড করতে, তাহলে লাস্ট এক্সাম্পল দিতে পারি। একটু যেটা বললাম তেলের হচ্ছে ভোজ্য তেল, আর চর্বির ক্ষেত্রে হচ্ছে নারিকেল, পাম অয়েল, প্রাণীজ চর্বি, সব চর্বির মধ্যে পড়ে। 5টা পার্থক্য আমাদের ইজিলি হয়ে গেল যদি আমরা এক্সাম্পলগুলো অ্যাড করি। তাহলে এই হলো তেল আর চর্বি সম্পর্কে আলোচনা। নেক্সট যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে আমরা যদি বলতে চাই সেটা মোম যেটা আছে, তাহলে মোম জিনিসটা কি? মোম যদি আমরা এই সম্পর্কে আমরা একটু বলতে চাই, ঠিক আছে, তাহলে মোম হচ্ছে যদি কোনো ফ্যাটি অ্যাসিড, কথাটা বুঝো, যদি কোনো ফ্যাটি অ্যাসিড মনোহাইড্রিক অ্যালকোহলের সাথে অ্যাস্টারিভূত হয়ে যে যৌগ গঠন করে তাকে মোম বলে। কি বললাম? যদি কোনো ফ্যাটি, নর্মালি ট্রাইহাইড্রিক অ্যালকোহলের সাথে ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়ে লিপিড তৈরি করে, কিন্তু এখানে ট্রাইহাইড্রিক অ্যালকোহলের পরিবর্তে মনোহাইড্রিক অ্যালকোহলের সাথে যুক্ত হয়ে যে অ্যাস্টার যৌগ তৈরি করে তাকে বলা হয় মোম। সাধারণত উদ্ভিদে যে মোমটা পাওয়া যায় এই মোমটা হচ্ছে 24 থেকে 36 কার্বন বিশিষ্ট হয়ে থাকে। আমরা জানি মোম কি হয় না, পানিতে দ্রবীভূত হয় না, পানিতে মিশে না, এবং মোমের মধ্যে যে ফ্যাটি অ্যাসিডটা থাকে সেটা কিন্তু অসম্পৃক্ত মানে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে। দ্যাটস অল। তাহলে মোম কি বললাম? ফ্যাটি অ্যাসিড যদি মনোগ্লিসারাইড মানে মনোহাইড্রিক অ্যালকোহলের সাথে অ্যাস্টারিভূত হয়ে যে যৌগ তৈরি করে তাকেই মোম বলা হয়। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে মোম সম্পর্কে আলোচনা। এখন আমরা নেক্সট যেটা সরল প্রোটিন সম্পর্কে, তাহলে মোটামুটি আমাদের আলোচনা শেষ। আমরা এখন আলোচনা করবো হচ্ছে যুগ্ম প্রোটিন সম্পর্কিত।
বা কনজুগেট যুগ্ম লিপিড সম্পর্কিত বা কনজুগেট লিপিড সম্পর্কিত। তাহলে যুগ্ম লিপিড কাকে বলা হয়? যদি কোনো লিপিডকে আদ্র বিশ্লেষণ করলে লিপিড ছাড়াও অন্য উপাদান পাওয়া যায় তার সাথে, তখন তাকে যুগ্ম লিপিড বলা হয়। লিপিডের সাথে একটা অলিপিড অংশ যুক্ত হয়ে যে যৌগ তৈরি করে তাকেই সাধারণত কি বলা হয়? যুগ্ম লিপিড বলা হয়। যুগ্ম লিপিডের মধ্যে 4টা পার্ট একটু আমরা বলছিলাম যে ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, সালফোলিপিড এবং লিপোপ্রোটিন। তাহলে প্রথমে ফসফোলিপিড কি? আমরা জানি লিপিড মানে হচ্ছে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল। তাহলে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল ও ফসফরিক অ্যাসিড যদি কোনো লিপিড তৈরি করে বা একত্রে থাকে তখন তাকে বলা হয় সাধারণত ফসফোলিপিড। এর এক্সাম্পল হচ্ছে লেসিথিন, তারপরে সেফালিন, তারপরে হচ্ছে প্লাজমোলোজেন। এইগুলো হচ্ছে ফসফোলিপিডের উদাহরণ আমরা বলতে পারি। ফসফোলিপিডের সবচেয়ে প্রধান উদাহরণ যেটা আছে এটা হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড। এটা পরীক্ষার মধ্যে এমসিকিউর জন্য আসে। সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ কোনটা বা সবচেয়ে বেশি পাওয়া যায় কোনটা? এটা হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড। এখন এই যুগ্ম লিপিডের মধ্যে যে ফসফোলিপিড আছে ব্যবহারটা যদি বলতে চাই, কোষ ঝিল্লি এবং বিভিন্ন কোষের অঙ্গাণুর ঝিল্লির গাঠনিক উপাদান কাজ করা, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এন্ডোপ্লাজম রেটিকুলাম, গোলগি বডি, এই যে কোষীয় অঙ্গাণুগুলো আছে এগুলোর আবরণ হিসাবে বা ঝিল্লি হিসাবে কাজ করে। এরপর হচ্ছে কোষের আয়ন বহন মানে বাহক হিসাবে, এটা বহন হিসাবে মানে বাহক হিসাবে কাজ করে। এটা বাহক হবে, এটা বাহক হিসেবে কাজ করে। কোষের ভেদ্যতা ও পরিবহন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। কয়েকটি এনজাইমের প্রস্থেটিক গ্রুপ হিসাবে কাজ করে। ঠিক আছে। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আমাদের যে রক্ত জমাট বাঁধতে পারে সেটার মধ্যে কিন্তু এই ফসফোলিপিড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, মানে ব্লাড ক্লটিং এর ক্ষেত্রে। তাহলে কোষীয় অঙ্গাণুর আবরণ হিসেবে কাজ করে, আয়ন বাহক হিসেবে কাজ করে, কোষের ভেদ্যতা পরিবহনে সাহায্য করে, প্রস্থেটিক গ্রুপ হিসেবে সাহায্য করে এনজাইমের জন্য, এবং রক্ত জমাট বাঁধতেও সাহায্য করে থাকে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে গ্লাইকোলিপিড। তো আমরা বুঝতেই পারছি যে লিপিড যে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল আছে, অর্থাৎ লিপিডের সাথে যদি কোনো কার্বোহাইড্রেট যুক্ত হয় এবং এর মাধ্যমে যে লিপিড তৈরি হয় তাকে বলা হয় কি? গ্লাইকোলিপিড। এই গ্লাইকোলিপিড হিসেবে 2টা সাধারণত কার্বোহাইড্রেট থাকে, একটা হচ্ছে গ্লুকোজ থাকতে পারে অথবা গ্যালাক্টোজ থাকতে পারে। লিপিডের সাথে যদি এই গ্যালাক্টোজ যুক্ত হয় তখন তাকে গ্যালাক্টোলিপিডও বলা হয়ে থাকে। সবুজ উদ্ভিদের সাধারণত ক্লোরোপ্লাস্টের মধ্যে, সেল মেমব্রেনের মধ্যে এই গ্লাইকোলিপিড অধিক মাত্রায় থাকে, অর্থাৎ যে আমরা যদি প্লাজমা মেমব্রেন বলি, ক্লোরোপ্লাস্ট বলি, তার মধ্যে কিন্তু এই গ্লাইকোলিপিড প্রচুর পরিমাণে থাকে। এবং এই গ্লাইকোলিপিড প্রথম শনাক্ত করা হয়েছে কার মধ্যে? শনাক্ত করা হয়েছে সূর্যমুখী এবং তুলার যে বীজ আছে এর মধ্যে গ্লাইকোলিপিডটা প্রথম শনাক্ত করা হয়েছে। কাজ যদি আমরা আলোচনা করতে চাই, এগুলো ক্লোরোপ্লাস্টের মেমব্রেনের গঠনে অংশ নেয় এবং সালোক সংশ্লেষণেও ভূমিকা পালন করে। একটু আমরা বললাম না যে গ্লাইকোলিপিড, ফসফোলিপিড এই ম্যাক্সিমামগুলো হচ্ছে কোষীয় অঙ্গাণু বা আবরণের যে আবরণগুলো আছে এগুলো তৈরি করতে সাহায্য করে। এরপর হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর স্নায়ুতন্ত্রে সেরিব্রোসাইট নামক এক ধরনের গ্লাইকোলিপিড থাকে। সেরিব্রোসাইট এমসিকিউর জন্য আসতে পারে, সেরিব্রোসাইট নামক গ্লাইকোলিপিড থাকতে পারে। ঠিক আছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে সালফোলিপিড। তো বুঝতেই পারছি সালফার যুক্ত যে গ্লাইকোলিপিডে সালফার থাকে, এটা গ্লাইকোলিপিডের মধ্যে যদি কোনো ধরনের সালফার যুক্ত থাকে তখন তাকে সালফোলিপিড বলে। উদ্ভিদে প্রচুর পরিমাণ হচ্ছে এই সালফোলিপিড পাওয়া যায় এবং এর উপস্থিতি ক্লোরোপ্লাস্টেও সীমাবদ্ধ থাকতে পারে, মানে ক্লোরোপ্লাস্টের মধ্যে এটা সংখ্যা অধিক মাত্রায় থাকতে পারে। এরপরে আছে কি? লিপোপ্রোটিন। তো বুঝতেই পারছি লিপিড আর প্রোটিন যুক্ত হয়ে যে লিপিড তৈরি করে বা যে যৌগ তৈরি করে তাকে লিপোপ্রোটিন বলা হয়। অধিকাংশ ক্ষেত্রে এদের লিপিড অংশ যে প্রোটিন অংশ, এটা হচ্ছে লিপিড অংশ। এই লিপিড অংশের মধ্যে কোলেস্ট্রল থাকে, ঠিক আছে, এবং ফসফোলিপিড থাকে। এগুলো হচ্ছে লিপোপ্রোটিনে থাকতে পারে। আমরা হচ্ছে প্রোটিন টপিকটার মধ্যে লিপোপ্রোটিন আলোচনা করেছিলাম, সেখানেও এই কথাগুলো বলেছিলাম। কোষের মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের যে মেমব্রেন আছে এই মেমব্রেনের মধ্যে লিপোপ্রোটিন সাধারণত থাকতে পারে এবং কোষের অঙ্গাণুর গাঠনিক উপাদান হিসাবেও এই লিপোপ্রোটিন কাজ করে। মাইটোকন্ড্রিয়া লিপোপ্রোটিন আবরণ দ্বারা বয়ে থাকে। তারপরে হচ্ছে আমরা যেটা বললাম গোলগি বডি, এন্ডোপ্লাজম রেটিকুলাম, এগুলো কিন্তু লিপোপ্রোটিনও থাকতে পারে, যেমন গ্লাইকোপ্রোটিন থাকে বা যেটা আমরা এটা বললাম প্রথমে ফসফোলিপিডের সাথে এই লিপোপ্রোটিন, মানে এক কথায় হচ্ছে এই যে যুগ্ম লিপিড গুলো আছে এগুলো ম্যাক্সিমাম হচ্ছে কোষীয় অঙ্গাণুর আবরণ হিসেবেই কাজ করে থাকে। এবং এইগুলো হচ্ছে তাহলে যুগ্ম লিপিডের যে আলোচনা সম্পর্কিত। এখন যেটা আসবো সেটা হচ্ছে
উদ্ভূত লিপিড। উদ্ভূত লিপিড কি? যৌগিক লিপিডের, আমরা যদি কোনো যৌগিক লিপিড থাকে সেই যৌগিক লিপিডকে আদ্র বিশ্লেষণ করলে যে লিপিড উৎপন্ন হয় তাকে কি বলা হয়? উদ্ভূত লিপিড বলা হয়। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, এই পয়েন্টটা অনেক ইম্পর্টেন্ট। পয়েন্টটা কি? পয়েন্টটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট যৌগকে আইসোপ্রিন যৌগ বলে। পরীক্ষার মধ্যে এটা জ্ঞানমূলকের জন্য আসে, আইসোপ্রিন যৌগ কি। তো যদি কোনো 5 কার্বন বিশিষ্ট যৌগ থাকে তাকে আইসোপ্রিন যৌগ বলে। যেসব যৌগ আইসোপ্রিন এককের পলিমার দ্বারা গঠিত তাদেরকে টারপিনয়েড বলে। ঠিক আছে, আইসোপ্রিন কোনটা? এই যেখানে দেখো C5H8, এটা একটা আইসোপ্রিন যৌগ, এর পলিমার মানে C5H8, এরপরে C10H16, এভাবে মানে বন্ড তৈরি করে সামনের দিকে অগ্রসর হয়। অর্থাৎ এই যে 5 কার্বন বিশিষ্ট আইসোপ্রিন, এই আইসোপ্রিন বা আইসোপ্রিনের যে পলিমার আছে সেগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে টারপিনয়েড গঠন করে। টারপিনয়েডের 3টা এক্সাম্পল সম্পর্কে আমাদের বইয়ে বলা আছে, স্টেরয়েড, টারপিনস এবং রাবার। প্রথমে আমরা যদি আলোচনা করতে যাই স্টেরয়েড সম্পর্কে। স্টেরয়েড জিনিসটা কি? স্টেরয়েড হচ্ছে যেসব আইসোপ্রিনয়েড যে যৌগটা আছে 27 থেকে 29 কার্বনের বিশিষ্ট 29 কার্বন পরমাণু বিশিষ্ট হয়ে থাকে তাদেরকে স্টেরয়েড বলে। যেসব আইসোপ্রিনয়েড, যেটা বললাম 27 থেকে 29 কার্বন বিশিষ্ট হয়ে থাকে বা কার্বন পরমাণু বিশিষ্ট হয়ে থাকে তাদেরকেই স্টেরয়েড বলে। গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এটা। এই যে স্টেরয়েড আছে, এই স্টেরয়েড যদি হাইড্রোক্সিল গ্রুপ থাকে তাকে স্টেরল বলে। হাইড্রোক্সিল গ্রুপ, স্টেরয়েডের সাথে যদি কোনো কারণে হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত হয় তখন তাকে কি বলা হয়? স্টেরল। এই স্টেরলের এক্সাম্পল কি দেখো, কোলেস্টেরল নামটা আমরা খুব ভালো করে শুনেছি, বিটা সিস্টোস্টেরল, তারপর হচ্ছে স্টিগমাস্টেরল, ডিজিটালিন, এই যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে আমরা এখানে দেওয়া আছে। সাধারণত স্ত্রী ও পুরুষের যৌন হরমোন যেটা আছে অর্থাৎ অ্যাড্রিনোকর্টিক্যাল, এই অ্যাড্রিনোকর্টিক্যাল হরমোন সাধারণত এই স্টেরয়েড যে আছে এর উদাহরণ আমরা বলতে পারি। বিভিন্ন প্রকার চিকিৎসার মধ্যে স্টেরয়েড ব্যবহার করে থাকে, বিশেষ করে হৃদরোগের চিকিৎসার জন্য কিন্তু এই স্টেরয়েডটা, বিশেষ করে হচ্ছে ডিজিটালিন যেটা আছে এটা অধিক মাত্রায় ব্যবহার করা হয়। ডিজিটালিন হচ্ছে হৃদরোগের ওষুধ হিসেবে ব্যবহার করা হয় এবং অতি বেগুনি রশ্মির প্রভাবে আর্গেস্টেরল হচ্ছে ভিটামিন ডি তে পরিণত হয়। আমরা অনেক সময় বলি না যে সকালবেলা সানলাইট লাগালে ভিটামিন ডি উৎপন্ন হয়, অর্থাৎ সহজ কথায় যদি আমাদের সকালে যখন সানলাইটটা আমাদের স্কিনের মধ্যে পড়ে, স্কিনের নিচে থাকা এই যে আর্গেস্টেরল আছে, ওই আর্গেস্টেরলটা হচ্ছে ডিজলভ মানে গলে যায় এবং গলে ভিটামিন ডি তে পরিণত। এই জন্য আমরা বলি না যে সূর্যের আলো লাগালে হচ্ছে ভিটামিন ডি উৎপন্ন। আসলে সূর্যের আলোতে কোনো ভিটামিন ডি নাই, আমাদের বডির মধ্যে আছে। ওই আর্গেস্টেরলটার মধ্যে অতিবেগুনি রশ্মি বা সূর্যের আলো বা সানলাইট পড়লে ওইটা ভিটামিন ডি তে কনভার্ট হওয়া শুরু করে, মানে আমাদের বডিতে আছে, খালি সানলাইটের প্রয়োজন আর কি ওটাকে অ্যাক্টিভেট করার জন্য। এগুলো হচ্ছে স্টেরয়েড। এবং স্টেরয়েডের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যেটা হচ্ছে কোলেস্টেরল। আমরা জানি কোলেস্টেরল মানুষের জন্য ইম্পর্টেন্ট বেশি, বিশেষ করে হৃদরোগের জন্য বা আমাদের ধমনী টমনী এগুলো আটকে যায়, এটার জন্য বিষয়টা হয়। তাহলে কোলেস্টেরল সম্পর্কে যদি আমরা বলতে চাই, কোলেস্টেরল জিনিসটা কি? এটি একটি জটিল মনোহাইড্রিক গৌণ অ্যালকোহলিক যৌগ, মানে সহজ মনোহাইড্রিক যৌগ। এটি সাদা স্ফটিকাকার বস্তু, পানিতে অদ্রবণীয়, কিন্তু ক্লোরোফর্ম, ইথার, অ্যালকোহল এবং অন্যান্য চর্বিতে এই কোলেস্টেরল দ্রবণীয় হয়। ঠিক আছে, দ্রবণীয় হয়। কোলেস্টেরলের কোষের একটি অতি প্রয়োজনীয় উপাদান। এটি কোষ ঝিল্লির কি করে? প্রবেশতা নিয়ন্ত্রণ করে। অর্থাৎ কোষ ঝিল্লির মধ্যে কে প্রবেশ করবে কে প্রবেশ করবে না কোষের ভিতরে, সেটা কোলেস্টেরল কি করে? নিয়ন্ত্রণ করতে পারে। আলু, ইম্পর্টেন্ট পয়েন্ট, আলু, চুপড়ি, আলুতে কোলেস্টেরল উচ্চ মাত্রায় বা অধিক বা অসংখ্য বা অধিক মাত্রায় এই কোলেস্টেরলটা পাওয়া যায়। অধিক পরিমাণে কোলেস্টেরল প্রাণী দেহ পাওয়া যায়, বিশেষ করে মানুষের দেহ তো কোলেস্টেরলের ভান্ডার। আমরা যে পরিমাণ জাঙ্ক ফুড খেয়ে থাকি বা তৈলাক্ত খাবার খেয়ে থাকি, আমাদের বডিতে প্রচুর পরিমাণে কোলেস্টেরল যায়, বিশেষ করে আমাদের ধমনী এবং শিরার মধ্যে। কোলেস্টেরলের যদি প্রকারভেদ বলতে চাই, কোলেস্টেরল 2 প্রকার। একটা হচ্ছে এলডিএল, দ্যাটস মিন লো ডেন্সিটি লিপোপ্রোটিন। একটা হচ্ছে এইচডিএল, দ্যাটস মিন হাই ডেন্সিটি লিপোপ্রোটিন। অ্যাকচুয়ালি এইচডিএল কিন্তু এলডিএল এর তুলনায় ভালো। সহজ কথা বলতে চাই, বিশেষ করে ছেলেদের দেহের মধ্যে কিন্তু এলডিএলটা বেশি থাকে, আর মেয়েদের দেহের মধ্যে কিন্তু এইচডিএলটা বেশি থাকে, এলডিএলটা খুব একটা থাকে না। এই জন্য কিন্তু দেখবে মেয়েদের হৃদরোগের সংখ্যা কিন্তু কম হয়। কারণ যদি সহজ কথা বলতে চাই, এইচডিএলটা হচ্ছে ভালো কোলেস্ট্রল বা গুড কোলেস্ট্রল এবং এলডিএলটা হচ্ছে ব্যাড কোলেস্ট্রল, যেটা মেল বা পুরুষরা হচ্ছে বহন করে। এই জন্য পুরুষদের হৃদরোগ সংক্রান্ত সমস্যা, কার্ডিওভাস্কুলার ডিজিজ, হাই ব্লাড প্রেশার এগুলো কিন্তু হয়ে থাকে
এই এলডিএল এর জন্য, কারণ এলডিএল কি করে, ধমনী আছে, এই ধমনীর মধ্যে আটকে প্লাগ বা গহ্বর যে আছে, ধমনীর যে গহ্বর ওইটার মধ্যে মানে বন্ধ করে ফেলে, গহ্বরটাকে প্লাগ সৃষ্টি করে, ফলে রক্তটা ঠিকমতো পাস হতে পারে না, ব্লাড প্রেশার বেড়ে যায়, হৃদযন্ত্রের বা হৃৎপিণ্ডের যে জটিলতাগুলো সেগুলো আস্তে আস্তে প্রকাশ হতে শুরু করে। ঠিক আছে, তাহলে সহজ করে বুঝো, এইচডিএল মেয়েদের দেহে বেশি থাকে, মেয়েদের দেহে এলডিএল কম থাকে, আর ছেলেদের দেহে এলডিএল বেশি থাকে এবং এইচডিএলটা তুলনামূলকভাবে কম থাকে। তাহলে এইচডিএল থাকা ভালো। সাধারণত রক্তের মধ্যে হচ্ছে, আমরা যদি এইচডিএল এর কথা বলি, এটা হচ্ছে কি পরিমাণ থাকতে পারে, এটা হচ্ছে গ্রেটার দেন 40 মিলিগ্রাম পার ডেসিলিটার ব্লাডের মধ্যে হচ্ছে 40 মিলিগ্রামও থাকতে পারে। আর এলডিএল এটা হচ্ছে লেস দেন 100 মিলিগ্রাম পার ডেসিলিটার, মানে 40-এর উপর পর্যন্ত এইচডিএল অনেকটাই থাকতে পারে। আর এলডিএল হচ্ছে 100 নিচে থাকতে, এর উপর উঠতে গেলেই আমরা এটাকে মানে সিরিয়াস ইস্যু বলতে পারি, বা আমরা বলি না যে ফ্যাটি লিভার হয়, তারপরে হচ্ছে কোলেস্ট্রল বডিতে বেড়ে গেছে, এই এইচডিএল এর কারণেই হয়ে থাকে। একটা কোয়েশ্চেন আছে পরীক্ষার মধ্যে, সেটা হচ্ছে কোলেস্টেরলের লেখো, গাঠনিক যে সংকেতটা আছে সেই গাঠনিক সংকেতটা হচ্ছে লেখো। আমরা সেই গাঠনিক সংকেতটা আচ্ছা এখন এখানে চেষ্টা করছি লেখার জন্য। তাহলে কোলেস্টেরলের গাঠনিক সংকেত যদি আমরা লিখতে যাই তাহলে এখানে কি আসবে? আচ্ছা, আমরা কোলেস্টেরলের গাঠনিক সংকেতটা লিখি। খুবই বিষয়টা কিরকম, বেনজিন চক্র এখানে করতে হয়। প্রথমে দেখো এখানে, তো প্রথমে এরকম, ওকে আচ্ছা এই একটা দিলাম এখানে, সেম আরেকটা এখানে বেনজিন চক্রের মতো আরেকটা দিব এখানে, এই যে একটা বেনজিন চক্রের মতো দিলাম, দুটো দিয়ে দিলাম এখানে, চলো দুইটা পাশাপাশি জাস্ট কপি। এরপরে উপর থেকে এটার থেকে আমি আরেকটা মাথা নিলাম, এখান থেকে হচ্ছে এই 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 এবং এই, এখানে দেখো আরেকটা, মানে একটা বেনজিন চক্র নিলাম, দুইটা বেনজিন চক্র নিলাম, তিনটা, মানে তিনটা পাশাপাশি নিতে হবে। নেওয়ার পর এইটা আবার একটু বেনজিন চক্র হবে না, এইটা একটু ব্যতিক্রম হবে, এখানে একটা দাগ হবে, এখানে একটা দাগ হবে, এখানে একটা দাগ হবে এবং এখানে একটা দাগ হবে। তো এই তো এখানে একটা হলো। এখন কি করব? এখন হচ্ছে এইটা যেটা লাস্ট আছে এটার মাথা থেকে এখানে একটা সি এইচ লিখবো, এইটা এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড, এখানে CH2 লিখবো, আবার এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড, আবার এখানে CH লিখবো, আর এই লাস্টের CH এর এক পাশে CH3, এই পাশে CH3, এটার এই পাশেও CH3, আর এই দুইটার মাঝখানে যেটা ফাঁকা আছে CH2। এই তো। আর বাকি কি থাকে? বাকি হচ্ছে এখানে একটা CH3 থাকে, এখানে একটা CH3 থাকে, আর এই কর্নারে একটা হাইড্রোক্সিল গ্রুপ থাকে, আর এইখানে 2 নাম্বার যে বেনজিন চক্রের মতো আছে এখানে একটা ডাবল বন্ড থাকে। ঠিক আছে, দ্যাটস কোলেস্টেরলের গঠন। ঠিক আছে, এটা হচ্ছে একটা কোলেস্টেরলের গঠন। এটা দিয়ে উদ্দীপক আসতে পারে। 19 সালে এটা উদ্দীপক আকারে আসছিল, যেহেতু 19 সালের পর অর্থাৎ 20 থেকে 25 পর্যন্ত যেহেতু এটা শর্ট সিলেবাসে ছিল না, তাই এটা 19 সালের লাস্ট বোর্ড কোয়েশ্চেন হিসেবে সরাসরি এই চিত্র দিয়ে উদ্দীপক আসছিল। ঠিক আছে, যে এর গঠন লেখো। তো কোলেস্টেরলের গঠন সম্পর্কে আমি একটু আগে বললাম, প্লাস এই চিত্র রাখতে হবে। ঠিক আছে, দু একবার প্র্যাকটিস করলে দেখবে চিত্রটা মোটামুটি আয়ত্তে চলে আসছে, এত টাফ বা জটিল কিছু না এক্ষেত্রে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে কোলেস্টেরল সম্পর্কিত আলোচনা। এরপর হচ্ছে উদ্ভিদ লিপিডের মধ্যে টারপিনস আছে। টারপিনস কি? 10 থেকে 40টি 5 কার্বন বিশিষ্ট আইসোপ্রিন এককের সমন্বয়ে টারপিন গঠিত হয়। আইসোপ্রিন মানে ওই যে মনে আছে তো, বা 5 কার্বন বিশিষ্ট যে যৌগটা আছে, তাহলে 10 থেকে 40টি এরকম আইসোপ্রিন যৌগ একত্রিত হয়ে সাধারণত কি গঠন করে? একটি টারপিনস বা কোনো টারপিন গঠন করে। এর সাধারণ সংকেত হচ্ছে C5H8। ওই যে আমরা যেটা টারপিনসের সংকেত বলছি, ওটারে 10 থেকে 40টা এরকম যৌগ থাকতে পারে। এক্সাম্পল হচ্ছে তুলসী পাতার মধ্যে, পুদিনা পাতার মধ্যে, পাইন বৃক্ষের মধ্যে সাধারণত এই টারপিনস পাওয়া যায়। টারপিনসের কাজ কি? এটা বার্নিশ কাজে, আমরা যে কাঠের বার্নিশ করে ফার্নিচারের মধ্যে এই বার্নিশ করার জন্য ইউজ করা হয়, এবং সুগন্ধি বা প্রসাধনী তৈরিতে এই টারপিনসটা ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে যেটা হচ্ছে, এটা হচ্ছে রাবার। আমরা যে রাবার ইউজ করি ওইটাই
মানে গাড়ির টায়ার থেকে শুরু করে আমাদের পেন্সিল দিয়ে যে আমরা ইরেজার দিয়ে মুছি রাবার, ওটা সহ। রাবার হচ্ছে প্রায় 3000 থেকে 6000 আইসোপ্রিন একক যুক্ত হয়ে রাবার তৈরি করে। ঠিক আছে, সাধারণত এই রাবারগুলো তৈরি হয় কোন থেকে? কিছু উদ্ভিদ আছে এখান থেকে রাবার পাওয়া যায়, যেমন এটা হেভিয়া ব্রাসিলিসিস, এটা হচ্ছে একটা উদ্ভিদ, এখান থেকে হচ্ছে প্রাকৃতিক রাবার পাওয়া যায়। ঠিক আছে, একটা কথা কি, সাইন্টিফিক নামগুলো তুমি যদি একটু স্লোলি উচ্চারণ করো না, মানে 2টা বা 3টা ভেঙে ভেঙে উচ্চারণ করো, তাহলে কিন্তু মোটামুটি সাইন্টিফিক নামগুলো হয়ে যায়। যেমন এটা হেভিয়া, আমি 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 জাস্ট ইজিলি ওয়েতে বলছি, রসম উচ্চারণ যেরকমই হতে হবে এমন না, আমরা যদি মনে রাখতে পারি স্লোলি উচ্চারণ করে তাহলে হবে কিন্তু হেভিয়া। তাহলে হেভিয়া ব্রেসিলিয়েন্সিস, দেখো বিআরএ ব্রা বলতে পারো বা ব্রে বলতে পারো, ব্রেসিলিয়েন্সিস, ব্রেসিলিয়েন্সিস। তাহলে হেভিয়া ব্রেসিলিয়েন্সিস যে উদ্ভিদটা আছে সেখান থেকে প্রাকৃতিকভাবে রাবার সংগ্রহ করা হয়। এমসিকিউর জন্য আসতে পারে প্রাকৃতিক রাবার কোন উদ্ভিদ থেকে সংগ্রহ করা হয়। এছাড়াও আরো কিছু উদ্ভিদ আছে যেখান থেকে রাবার সংগ্রহ করা হয়। উচ্চারণ যদি স্লো করো তাহলে দেখো ফিকাস, ঠিক আছে, ফিকাস ইলাস্টিকা, উচ্চারণ স্লো করো, দেখো হয়ে যাচ্ছে। এরপরে কি আছে, স্লো উচ্চারণ 3টা করো, ওয়ার্ড উচ্চারণ করো। এটা কি, পালাকুয়াম গাট্টা, পালাকুয়াম গাট্টা হয়ে গেল। এরপরে হচ্ছে ক্যাস্টিলা, ইলাস্টিকা। তাহলে উচ্চারণ আস্তে করলে কিন্তু হয়ে যায়, তুমি 2-3 বার পড়ো, বিশেষ করে এই হেভিয়ার নামটাই বেশি আসে যেটা প্রাকৃতিকভাবে পাওয়া যায়। এইসব উদ্ভিদের মধ্যে এই 3টা জিনিসের উদ্ভিদ দেওয়া আছে, এই 3টার মধ্যে হচ্ছে সামান্য পরিমাণ রাবার সংগ্রহ করা হয়। রাবার হচ্ছে বাস, ট্রাক, মোটর গাড়ি, সাইকেল, রিক্সা এর টায়ার তৈরিতে ব্যবহার করা হয়। মোটামুটি 80% যে শিল্প কারখানা আছে, এই 80% শিল্প কারখানার মধ্যে বর্তমানে রাবার ইউজ করা হয়, ডিরেক্ট অর ইনডিরেক্টলি। ঠিক আছে, এরপরে হচ্ছে কি কিছু ভিন্নধর্মী লিপিড সম্পর্কে আমরা জানি। ভিন্নধর্মী লিপিড কি আছে, কিছু কিছু লিপিড রাসায়নিকভাবে ট্রাইগ্লিসারাইড বা ফসফোলিপিড এইগুলোর থেকে আলাদা অন্য কিছু থাকে। এই ধরনের ভিন্নধর্মী লিপিডকে ভিন্নধর্মী লিপিড বলা হয়। যেমন ক্যারোটিনয়েডস একটা লিপিড, ভিটামিনস এটা এক ধরনের লিপিডের মধ্যে হতে পারে। তাহলে ক্যারোটিনয়েডস কি, এটা এক ধরনের রঞ্জক সালোক সংশ্লেষণের সময় সৌরশক্তি হচ্ছে শোষণ করে। এটা গাজরের কমলা বর্ণ, হলুদ বর্ণ এগুলো সাধারণত কার জন্য হয়, এই ক্যারোটিনয়েডের জন্য হয়ে থাকে। পরীক্ষা আসতে পারে গাজরের হলুদ বর্ণ বা কমলা বর্ণ কার জন্য এসে থাকে। শরৎকালে পাতার কমলা হলুদ বর্ণের জন্য কিন্তু এই কি থাকে, ক্যারোটিনয়েড যেটা আছে সেটা দায়ী থাকে। এছাড়াও চর্বিতে দ্রবণীয় ভিটামিন এ, ডি, ই, কে এই 5 কার্বন বিশিষ্ট আইসোপ্রিন একক থাকতে পারে। আইসোপ্রিন তো বলছিলাম C5H8, ওটা আইসোপ্রিন। এখন এই যে 4টা ভিটামিন আছে, গুরুত্বপূর্ণ 4টা ভিটামিন কি কি কাজ করতে পারে। ভিটামিন যেটা আছে এ, এটি ক্যারোটিনয়েড থেকে উৎপন্ন হয়। এর অভাবে রাতকানা রোগ হয় এবং ত্বক সাধারণত কি শুষ্ক হয়ে যায়। ঠিক আছে, এবং যেটা আমাদের গ্রোথ, যেটা হাইট বা ওয়েট, এটা মানে বৃদ্ধিতে ব্যাঘাত ঘটে। এরপর হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি হচ্ছে এটি অন্ত্র কর্তৃক ক্যালসিয়াম শোষণ কি করে, নিয়ন্ত্রণ করে। তো আমরা ক্ষুদ্রান্ত যেটা আছে যেখানে আমরা ক্যালসিয়াম শোষণ করি, যদি কারো ভিটামিন ডি এর ঘাটতি পড়ে তাহলে বুঝতে হবে, মানে ভিটামিন ডি এর ঘাটতি পড়ে তাহলে তার বডিতে ক্যালসিয়াম শোষণ হবে না। আর ক্যালসিয়াম শোষণ না হলে আমাদের অস্থি ভঙ্গুর হবে বা মজবুত হবে না, এরা হবে হাড়জনিত রোগ হয়ে থাকে। ভিটামিন ই যেটা আছে এটা একদল লিপিড ই হিসেবে পরিচিত। এরা জারণ ও বিজারণ বিক্রিয়ার মাধ্যমে ক্ষতিকারক দিক থেকে কোষকে রক্ষা করে, মানে কোষের যে ক্ষতিকারক জারণ বিজারণ বিক্রিয়াগুলো হয় সেগুলো থেকে কোষকে রক্ষা করে ভিটামিন ই। এবং ভিটামিন কে যেটা আছে এটা সবুজ শাকসবজিতে সাধারণত পাওয়া যায় এবং আন্তরিক ব্যাকটেরিয়াতে এটি তৈরি হয়। এরা রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে থাকে। এই হচ্ছে 4টা ভিটামিন এ, ডি, ই, কে। ঠিক আছে, আর এখানে বাদ করা গেছে বিআরসি হচ্ছে অ্যাকচুয়ালি পানিতে দ্রবীভূত ভিটামিন এবং এ, ডি, ই, কে হচ্ছে লিপিডে দ্রবীভূত ভিটামিন, লিপিডের সাথে যুক্ত থাকে। এবং এই লিপিডের সর্বশেষ টপিক যেটা হচ্ছে লিপিডের কাজ। তো লিপিডের কাজ কি কি আছে, এটা নর্মালি 4 মার্কের জন্য পরীক্ষার মধ্যে আসে এবং ইন্ডিভিজুয়াল এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট আছে। তো লিপিড সম্পর্কে বলছি যে প্রথমে হচ্ছে
কোষ ঝিল্লি গঠন, যেটা আমরা অলরেডি বললাম যে ফসফোলিপিড, লাইকোলিপিড, সালফোলিপিড, এরা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, টোনোপ্লাস্ট, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এদের আবরণ তৈরি করতে সাহায্য করে। 2 নম্বর হচ্ছে সঞ্চিত খাদ্য তৈরিকে। ট্রাইগ্লিসারাইড জীবদেহে হচ্ছে সঞ্চিত খাদ্য হিসেবে জমা থাকে এবং ইহা উচ্চ মাত্রায় ক্যালোরি সরবরাহ করে থাকে। সাধারণত উদ্ভিদের বীজ বা ইত্যাদি থেকে যদি 1 গ্রাম আমরা ফ্যাটকে বার্ন করি, সেক্ষেত্রে 1.3 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে 1 গ্রাম লিপিডকে ভেঙে বা তেলকে ভেঙে আমরা হচ্ছে 9 কিলো ক্যালোরি পর্যন্ত শক্তি পেতে পারি। এরপর হচ্ছে প্রশোধন রোধ কথা যদি বলি, উদ্ভিদের পাতা ও কাণ্ডে মোম জাতীয় পদার্থের আবরণ সৃষ্টি হয়। উদ্ভিদের পাতার মধ্যে মোম জাতীয় আবরণ সৃষ্টি হয়, পানি বের হতে পারে না, অর্থাৎ প্রশোধনটাও হ্রাস পায়। তাপ নিরোধক হিসাবে, অর্থাৎ প্রাণী দেহের ত্বকের নিচে হচ্ছে চর্বির লেয়ার জমে। এই চর্বির লেয়ারটা হচ্ছে দেহের যে তাপমাত্রা, এই তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে অর্থাৎ নিরোধ করতে সাহায্য করে। অর্থাৎ তাপমাত্রা বেড়ে গেলে কমে গেলে বডিকে সুইটেবল টেম্পারেচার রাখতে এইটা সাহায্য করে। তারপরে অঙ্কুরোদ যে গম আছে, অঙ্কুরোদ গমে সাহায্য করে, অর্থাৎ বীজ আছে যে বীজ থেকে চারা যে গজানো, এটাকে বলা অঙ্কুরোদ গম। উদ্ভিদের সঞ্চিত লিপিড অঙ্কুরোদ গমের সময় শক্তি ও পুষ্টি সাহায্য করে। বীজের মধ্যে ওই লিপিডটা থাকে যা ওই বীজ থেকে উদ্ভিদকে বৃদ্ধি পেতে অর্থাৎ অঙ্কুরোদ গম হতে সাহায্য করে। তারপরে সালোক সংশ্লেষণ, গ্লাইকোলিপিড ক্লোরোপ্লাস্টে থাকে এবং সালোক সংশ্লেষণ ভূমিকায় সরাসরি গুরুত্ব পালন করে। যেমন বিটা ক্যারোটিন পাতায় আলোক শক্তি শোষণ করতে সাহায্য করে। যেহেতু বিটা ক্যারোটিন একটু আগে বললাম না ভিন্নধর্মী লিপিড, এটা হচ্ছে ভিন্নধর্মী লিপিডের মধ্যে পড়ে। শক্তি উৎপাদনের ক্ষেত্রে তারা লিপোপ্রোটিন জীবদেহে শক্তি উৎপন্ন করে। তারপরে শর্করার চেয়ে লিপিড বেশি শক্তি ধারণ করতে পারে। ঠিক আছে, আমরা যেটা বললাম যে নর্মালি 1 গ্রাম শর্করাকে ভাঙলে 4 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় এবং 1 গ্রাম ফ্যাটকে বা লিপিডকে ভাঙলে 9 কিলো ক্যালোরি পর্যন্ত শক্তি পাওয়া যায়। অবশ্যই আমাদের অনেক কিছু টিওজেন আছে, সেগুলো আমরা এটা নিয়ে আলোচনা করবো এক সময়। এরপরে সুগন্ধি সৃষ্টিতে টার্পিন জাতীয় লিপিড সাধারণত সুগন্ধি সৃষ্টিতে ব্যবহার করা হয়ে থাকে। তারপর হচ্ছে ইলেকট্রন প্রবাহতন্ত্রের ক্ষেত্রে হচ্ছে ফসফোলিপিড মাইটোকন্ড্রিয়ার যে ইটিএস আছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই ইটিএস এর প্রবাহতন্ত্রে সাহায্য করে থাকে। তারপর হচ্ছে অ্যাক্টিভেটর হিসাবে লিপিড এনজাইমের অ্যাক্টিভেটর হিসাবে কাজ করে থাকে, অর্থাৎ এনজাইমকে সক্রিয় করতে সাহায্য করে। এছাড়াও তেল, ঘি, মাখন প্রভৃতিতেও লিপিড থেকে থাকে। মানবদেহের কথা যদি বলতে চাই তাহলে মানবদেহের বিটা ক্যারোটিন থেকে ভিটামিন এ উৎপন্ন হয়। ভিটামিন এ থেকে রডোপসিন তৈরি হয় এবং রডোপসিন দৃষ্টি শক্তি দান করে। আমাদের চোখের মধ্যে 2 ধরনের কোষ থাকে, একটা রড কোষ, একটা কোন কোষ। এই রডোপসিন হচ্ছে আমাদের উজ্জ্বল আলো দেখতে সাহায্য করে এবং কোন সেল থেকে যে আয়োডোপসিন উৎপন্ন হয় সেটা হচ্ছে আমাদের সাদা কালো দেখতে বা রাতে দেখতে, মানে নর্মাল যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই জিনিসগুলো দেখতে সাহায্য করে। ঠিক আছে, তারপর হচ্ছে বার্তাবাহক হিসেবে লিপিড জীবদেহের বার্তাবাহক হিসেবে কাজ করে। স্টেরয়েড, তারপরে ইকোসায়ানাইড ইত্যাদি লিপিড জাতীয় যে উপাদানগুলো আছে সেগুলো সংকেত প্রদান করতেও সাধারণত সাহায্য করে হচ্ছে এই লিপিড। লাস্ট হচ্ছে সাবান তৈরিতে। আমরা যদি বলি হচ্ছে সাপোনিফিকেশনের মাধ্যমে, আমরা সুপিনিফিকেশন মানে হচ্ছে সাবান তৈরির প্রক্রিয়াকে বলা হয়। এই সুপিনিফিকেশনের মাধ্যমে ফ্যাট বা চর্বি থেকে সাবান তৈরি করা হয়। তাহলে এই হচ্ছে লিপিড কি, লিপিডের যে প্রকারভেদ সম্পর্কে, তারপর হচ্ছে তার কাজ সম্পর্কে আমরা আলোচনা করলাম। আমরা পরবর্তী ক্লাসে এনজাইম সম্পর্কে আলোচনা করব এবং এনজাইম সম্পর্কে আলোচনা করলে মোটামুটি আমাদের যে কোষ রসায়ন অধ্যায়টা আছে সেটা ফুললি শেষ হয়ে যাবে। তাহলে প্রিভিয়াস যে কার্বোহাইড্রেট এবং প্রোটিন, অ্যামিনো অ্যাসিড, সেই ক্লাসগুলো তোমরা আশা করি দেখবা। এবং এই লিপিডের পর আমরা পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা কি করব, ওই এনজাইম যে টপিকটা আছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্ত রাখি, সবাই ভালো থাকো।